আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিদ রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরান যুদ্ধ শেষ, অশ্বডিম্ব পেলেন ট্রাম্প, বড় বিজয় তেহরানের। ইরান ও হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মহান বিজয় অর্জন করায় ইরানকে আনসারুল্লাহ হুথি নেতার অভিনন্দন। হিজবুল্লাহর হামলায় রক্তাক্ত ইসরায়েলি সেনাদল, হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার সময় ফের বিস্ফোরণ। আর কোনো যুদ্ধ নয়, ইসরায়েলকে কঠোর বার্তা ফরাসি প্রেসিডেন্টের। তেহরানে পুনরায় দূতাবাস খুলছে ইতালি। ইরান চুক্তির পরপরই ভোটারদের রোশানলে পড়তে চলেছেন নেতানিয়াহু। আমি বস ম্যাক্রো মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের। এবার বিস্তারিত। প্রায় 4 মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি ও কাঠামোবদ্ধ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এই চুক্তিকে কেন্দ্র করে দুই পক্ষই নিজেদের বিজয়ী হিসেবে দাবি করেছে। বিশেষ করে ইরানের গণমাধ্যম ও শীর্ষ কর্মকর্তারা একে তেহরানের জন্য একটি বড় বিজয় হিসেবে আখ্যায়িত করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে তার প্রশাসনের একটি কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা করার পর বিশ্ববাজারে স্বস্তি নেমে এসেছে। চুক্তি অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। তবে এই চুক্তি একটি কাঠামোবদ্ধ সমঝোতার স্মারক হিসেবে কাজ করছে, যা ভবিষ্যতের আলোচনার পথ তৈরি করছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো পরবর্তী 60 দিনের আলোচনায় সুরাহা হবে। চুক্তির প্রাথমিক শর্তগুলো দেখে অনেক বিশ্লেষক বলছেন ইরান এই চুক্তি থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। ইরানের সামরিক কমান্ড বলেছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজয় ও আত্মসমর্পণ ব্যতীত অন্য কোনো পথ না থাকার অবস্থানে ফেলেছে। মূলত চুক্তির প্রথম পর্বেই ইরান তার কাঙ্ক্ষিত দাবিগুলো পূরণ করতে পেরেছে। হরমুজ প্রণালী পুনরায় খোলা। যুদ্ধ শুরুর পর ইরানের বৈশ্বিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল। চুক্তি অনুযায়ী প্রণালীটি পুনরায় চালু হচ্ছে, যা ইরানের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবরোধ প্রত্যাহার। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর সামরিক অবরোধ তুলে দিতে বাধ্য হয়েছে। অর্থনৈতিক সুবিধা। ইরান তার জব্দ করা সম্পদের একটি অংশ ফিরে পাবে এবং নিষেধাজ্ঞা শিথিলের পথ তৈরি হবে। যুদ্ধের সমাপ্তি। সম্মুখ যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে, যা ইরানের ওপর থেকে সামরিক চাপ কমিয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন চুক্তিটিকে ঐতিহাসিক বলে দাবি করলেও এটি তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ট্রাম্প যুদ্ধ শুরু করেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে, ইরানের আঞ্চলিক প্রক্সি বাহিনীকে মূলত নির্মূল করতে এবং ইরানের নেতৃত্ব পরিবর্তনের জন্য। কিন্তু চুক্তি অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা প্রক্সি নেটওয়ার্ক, যা ইসরায়েলের জন্য প্রধান উদ্বেগ, আলোচনার বিষয়বস্তু হচ্ছে না। এমনকি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য মাত্র 60 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, যা 2015 সালের জটিল চুক্তি আলোচনার সময়ের তুলনায় অনেক কম। একজন বিশ্লেষক বলেছেন চুক্তিটি আরও যুদ্ধের চেয়ে ভালো, তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই চুক্তি মূলত একটি অপ্রয়োজনীয় জগা খিচুড়ি পরিষ্কার করছে এবং সেরা মুখোশ পরিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ইসরায়েল সবচেয়ে বেশি হতাশ হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন এই চুক্তি ইসরায়েলকে বাধ্য করবে না এবং তারা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে। ইসরায়েলি প্রধান প্রতিরক্ষা মন্ত্রী আরও স্পষ্ট করে বলেছেন তারা দক্ষিণ লেবাননে দখলকৃত অঞ্চল থেকে সরে আসবে না। অন্যদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও চীন এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। তেলের দাম কমে বিশ্ববাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। এই চুক্তি যুদ্ধ শেষ করলেও শান্তি এখনো অনিশ্চিত। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর অবিশ্বাস রয়েই গেছে। চুক্তির দ্বিতীয় পর্বে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে, যেখানে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম হিমায়িত করতে বলা হতে পারে। ইরান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে কিছু লাল রেখা রয়েছে যা তারা অতিক্রম করবে না। ইরানের অভ্যন্তরীণ কট্টরপন্থীরাও এই চুক্তিকে অপমানজনক আত্মসমর্পণ বলে সমালোচনা করেছে। এই 60 দিনের আলোচনা সফল হলে একটি চূড়ান্ত শান্তি চুক্তি সম্ভব, ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। আপাতত বিশ্ব একটি অস্থির যুদ্ধবিরতির মধ্যে রয়েছে, যেখানে ইরান নিজেকে বিজয়ী দাবি করেছে আর ট্রাম্প প্রশাসন সেটাকে কূটনৈতিক সাফল্য বলার চেষ্টা করছে।
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইদ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অর্জিত মহান বিজয়ের জন্য ইসলামী ইরানকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার হিজরি নতুন ইসলামী বছর উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে হুথি ইরানের নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছে, তারা এই যুগের উদ্ভূত অত্যাচারী শক্তি আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের মোকাবিলায় বিজয় অর্জন করেছে। তিনি একই সঙ্গে ইয়েমেনের জনগণকে দেশের কিছু অংশে চলমান সৌদি আমেরিকান অবরোধ ও দখলদারিত্বের অবসান ঘটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি আনসারুল্লাহ নেতা বলেন, অঞ্চলকে লক্ষ্য করে যে কোনো উত্তেজনা বৃদ্ধি, গাজাকে বিচ্ছিন্ন করার চেষ্টা কিংবা প্রতিরোধ হকের যে কোনো অংশের বিরুদ্ধে পদক্ষেপ মোকাবিলায় ইয়েমেন সব সময় প্রস্তুত রয়েছে। তিনি বিশ্বের সব মুসলমানকে প্রতিরোধ হকে যোগ দেওয়ার এবং ইসলামের শত্রুদের অধীনতা থেকে মুক্ত হওয়ার আহ্বান জানান। আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেন, ইয়েমেন ইসরায়েল ইসলামের শত্রু এবং মানব সমাজের শত্রুদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি জায়নবাদী তথা ইহুদি ও তাদের পশ্চিমা সমর্থকদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে কোরআন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের পবিত্র বিষয়গুলোর বিরুদ্ধে বারবার অবমাননার জন্য অভিযুক্ত করেন। এ প্রসঙ্গে তিনি পবিত্র মক্কা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও উল্লেখ করেন। আনসারুল্লাহ নেতা দাবি করেন, ইসলামের শত্রুরা বিভিন্ন ধরনের অপরাধের মাধ্যমে মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং তাদের ধ্বংস, ভূমি দখল, পরিচয় মুছে ফেলা এবং পবিত্র স্থানগুলোর উপর হামলার চেষ্টা করছে, যার মধ্যে আল আকসা মসজিদও রয়েছে। তিনি বলেন, এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং এই লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা করা সব মুসলমানের দায়িত্ব। তিনি জিহাদ ও প্রতিরোধের অক্ষে ইসলামী ভ্রাতৃত্ব এবং সংগ্রামের ময়দানগুলোর ঐক্যনীতির উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে হুথি ইয়েমেনের জনগণকে আগ্রাসন, দখলদারিত্ব এবং মার্কিন সৌদি অবরোধের অবসান ঘটাতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান, যাতে ইয়েমেন পূর্ণ স্বাধীনতা ও মুক্তি লাভ করতে পারে এবং নিজের জাতীয় সম্পদ থেকে উপকৃত হতে পারে। তিনি সরকারি ও জনপর্যায়ে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দেশের বৃহৎ অংশের দখল, তেল ও গ্যাস সম্পদের নিয়ন্ত্রণ, জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইয়েমেনি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ। আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথির মতে, এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আল্লাহর উপর ভরসা এবং আগ্রাসন, দখলদারিত্ব ও অবরোধের অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করা জরুরি, যাতে ইয়েমেন মর্যাদার সঙ্গে পরাধীনতা ও বিদেশি হস্তক্ষেপ মুক্ত অবস্থায় জীবনযাপন করতে পারে এবং তার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি মহান পুনর্জাগরণ অর্জন করতে পারে। হিজবুল্লাহর হামলায় রক্তাক্ত ইসরায়েলি সেনাদল, হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার সময় ফের বিস্ফোরণ। দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চালানো বিস্ফোরণবাহী ড্রোন হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 5 সেনা গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইডিএফ। আজ আইডিএফ এর দেয়া তথ্যের বরাতে টাইমস অফ ইসরায়েল জানায়, স্থানীয় সময় সকাল 6টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের কাছে কাফর তেবনিথ গ্রামে এই হামলাটি ঘটে। হিজবুল্লাহ পরিচালিত একটি ফার্স্ট পারসন ভিউ এফপিডি ড্রোন একটি ট্যাঙ্কার পাশে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধাতব টুকরার আঘাতে 4 সেনা আহত হন। এর কয়েক মিনিট পর আহত সেনাদের সরিয়ে নিতে ব্যবহৃত একটি সামরিক যানকে লক্ষ্য করে দ্বিতীয় একটি এফপিডি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে আহত হন আরও একজন সেনা। আইডিএফ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, 2 জন মাঝারি ধরনের আহত এবং বাকি 2 জনের অবস্থা স্থিতিশীল। সব আহত সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আর কোনো যুদ্ধ নয়, ইসরায়েলকে কঠোর বার্তা ফরাসি প্রেসিডেন্টের। চলমান বৈশ্বিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে বিশ্ব নেতাদের প্রতি এক জোরালো আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু না হওয়াটা অত্যন্ত জরুরি। একই সাথে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের মধ্যকার প্রাথমিক চুক্তিকে প্যারিস সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি। সম্মেলনে মধ্যপ্রাচ্য সংকটের পাশাপাশি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ফরাসি প্রেসিডেন্ট জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সম্মেলনে উপস্থিত অন্যান্য বিশ্ব নেতারা একমত হয়েছেন যে রাশিয়ার মধ্যে এই মুহূর্তে শান্তি প্রতিষ্ঠার কোনো সদিচ্ছা নেই। ম্যাক্রো বলে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের বাকিদের মতো এটি লক্ষ্য করেছে যে রাশিয়ার পক্ষ থেকে বর্তমানে শান্তির জন্য কোনো গুরুতর সদিচ্ছা বা আগ্রহ দেখা যাচ্ছে না। তবে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানে একটি গভীর পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন ম্যাক্রন। তিনি জানান, আগামী দিনগুলোতে ইউক্রেনকে
সমর্থন ও সহযোগিতা করার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর সাথে যৌথভাবে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের প্রতি নিজের দীর্ঘদিনের আস্থার কথা পুনর্ব্যক্ত করে ইমানুয়েল ম্যাক্রন বলেন, আমি সবসময় মার্কিন প্রেসিডেন্টের উপর আস্থা রেখেছি। আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তেহরানে পুনরায় দূতাবাস খুলছে ইতালি। মধ্যপ্রাচ্যে 3 মাস আগের তুমুল উত্তেজনার সময় ইরানের রাজধানী তেহরানের বন্ধ করে দেওয়া নিজেদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। আগামী শুক্রবার তেহরানে ইতালির দূতাবাসের কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও তাজানি জানিয়েছে। দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তাজানি বলেন, তেহরানে আমাদের দূতাবাস আগামী শুক্রবার পুনরায় খুলে দেওয়া হবে। চলতি বছরের শুরুর দিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের রাজধানীতে নিজেদের কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ইতালি। এর কিছুদিন পরে এই ঘোষণা এলো। তাজানি বলেন, দূতাবাস পুনরায় চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে ইতালির রাষ্ট্রদূত, অন্যান্য কূটনৈতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা তেহরানে ফিরে যাবেন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতাকে আশাবাঞ্ছক অগ্রগতি হিসেবে অভিহিত করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শান্তির একটি ক্ষীণ আলো দেখা যাচ্ছে, যা কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। ইতালির ওই পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলবেন তিনি। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতাকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টায় সমর্থন জানাতে ইতালি প্রস্তুত বলে জানিয়েছেন তাজানি। হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করে তাজানি বলেন, এটি ইতালির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সোমবার রূপরেখা চুক্তি ঘোষণা করে উভয় পক্ষ। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ইরান চুক্তির পরপরই ভোটারদের রোষানলে পড়তে চলেছেন নেতানিয়াহু। চলতি বছরের অক্টোবরে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার যে আশা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এতদিন করে আসছিলেন তা ইতিমধ্যে নড়বড়ে ছিল। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান চুক্তি তার সেই রাজনৈতিক সমীকরণকে আরও বেশি জটিল ও সংকটের মুখে ফেলে দিয়েছে। ইরান যদি ইসরায়েলের লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হওয়ার অনেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও লেবাননের যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে গত মার্চ মাসে নেতানিয়াহু দেওয়া সেই বক্তব্য এখন অনেকটাই ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগ, অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক এবং 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার আগাম নিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতা নিয়ে 76 বছর বয়সী নেতানিয়াহু এরই মধ্যে কোণঠাসা। এর উপর এখন যোগ হয়েছে যুদ্ধ পরিচালনায় তার অদূরদর্শিতা এবং ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের চরম অবনতি। আসন্ন নির্বাচনে ভোটাররা মূলত এই বিষয়গুলো দিয়েই তার ভাগ্য নির্ধারণ করবেন। যদিও সমস্ত জনমত জরিপে দেখা যাচ্ছে নেতানিয়াহুর ডানপন্থী জোট এবার শোচনীয়ভাবে হারতে চলেছে, তবু 1990-এর দশক থেকে ইসরায়েলি সংসদীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করা এই ঝানু নেতাকে একদম উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি তাকে একজন কট্টরপন্থী নিরাপত্তা রক্ষক হিসেবে চিত্রিত করেছেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের তীব্র বিরোধিতা করেছেন এবং ইরানের উপর হামলার পক্ষে অনড় ছিলেন। 2025 সালেও তিনি ঘোষণা দিয়েছিলেন, জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে দেবেন না। আমি বস, ম্যাক্রো মেলানিদের সামনে ঘোষণা ট্রাম্পের। ফ্রান্সের G7 শীর্ষ বৈঠকে বসে নিজেকে বস ঘোষণা করলেন তিনি। এ সময় G7-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা সকলেই সেখানে ছিলেন। বিশ্ব অর্থনীতি নিরাপত্তা বিষয়ক একটি অধিবেশনের আয়োজন করা হয় ফ্রান্সে। তাতে যোগ দিতে এসে সাংবাদিক ও রাষ্ট্রনেতাদের সামনে ট্রাম্প বলেন, আমি বস। তবে কিসের প্রেক্ষিতে তার এই মন্তব্য তা খোলাসা করেননি। উপস্থিত রাষ্ট্রনেতারাও কেউ তার কোনো প্রতিবাদ করেননি, বরং ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এতদিন যে ইউরোপের নেতারা ট্রাম্পের সমালোচনা করেছিলেন তারাও এবার সুর নরম করেছেন। ট্রাম্পের ঘোষণার সময় অধিবেশন কক্ষে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরা। 15 জুন থেকে ফ্রান্সে G7 সম্মেলন শুরু হয়, তা চলবে 17 জুন বুধবার পর্যন্ত। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রনেতাদের বৈঠক হয়েছে। G7 সদস্য রাষ্ট্রগুলো একটি যৌথ বিবৃতিও দিয়েছে। বুধবারের অধিবেশনের আলোচ্য বিষয় ছিল দুষ্প্রাপ্য খনিজ এবং অর্থনীতির ভারসাম্যহীনতা। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের বিষয়েও G7 বৈঠকে আলোচনা হয়। তারপরেই নিজেকে বস বলে ঘোষণা করেন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল, তাতে মৃত্যু হয় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তারপর থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র হয়েছে। ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে গিয়েছে ইরান। সে সঙ্গে তারা হরমুজ প্রণালীতে পণ্য পরিবহনেও বাধা সৃষ্টি করে। পশ্চিম এশিয়ায় আমেরিকান এই আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করেছিল ইউরোপের একাধিক দেশ।
শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরান যুদ্ধ শেষ, অশ্বডিম্ব পেলেন ট্রাম্প, বড় বিজয় তেহরানের। ইরান ও হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মহান বিজয় অর্জন করায় ইরানকে আনসারুল্লাহ হুথি নেতার অভিনন্দন। হিজবুল্লাহর হামলায় রক্তাক্ত ইসরায়েলি সেনাদল, হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার সময় ফের বিস্ফোরণ। আর কোনো যুদ্ধ নয়, ইসরায়েলকে কঠোর বার্তা ফরাসি প্রেসিডেন্টের। তেহরানে পুনরায় দূতাবাস খুলছে ইতালি। ইরান চুক্তির পরপরই ভোটারদের রোশানলে পড়তে চলেছেন নেতানিয়াহু। আমি বস ম্যাক্রো মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।